আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রত্যেককে স্বাগত, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান ফ্রন্ট পেজ অনুষ্ঠানে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন অতি পরিচিত মুখ, সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, প্রধান সম্পাদক ফিনান্সিয়াল পোস্ট। আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ অনুষ্ঠানটি মূলত আসলে বিভিন্ন জাতীয় দৈনিকে যেসব সংবাদ প্রচার হয়ে থাকে সেগুলোকে আমরা বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম, বাস্তবায়নের উপায় দেখে সিদ্ধান্ত নেবে দলগুলো, 5 ব্যাংক একীভূত হচ্ছে, দায়িত্ব নিলে সরকার। আরেকটি শিরোনাম করেছে তারা, গাজায় যুদ্ধবিরতিতে রাজি দুই পক্ষ, শহীদুল আলম সহ আটক ব্যক্তিদের কারাগারে রেখেছে ইসরায়েল। দৈনিক আমার দেশ, জঙ্গি নাটকের কলঙ্ক থেকে পরিত্রাণ চায় পুলিশ, 5 ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন, ব্যাংক ঋণের চড়া সুদে বিনিয়োগে খরা। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, সরকারকে চূড়ান্ত সুপারিশ দিতে যাচ্ছে কমিশন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বুধবার জুলাই সনদ স্বাক্ষর হবে, উপদেষ্টা পরিষদের বৈঠক, 5 ব্যাংক একীভূত করে হচ্ছে একটি ব্যাংক। দৈনিক সমকাল, গণভোটের সময়সহ 3 বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার, সংসদ নির্বাচনের দিন গণভোটে ইতিবাচক ইসি কর্মকর্তারা। আরেকটি শিরোনাম তারা করেছে, পুলিশ কমিশনের কাঠামো চূড়ান্ত। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, 15 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর, কবে গণভোট জানাবে সরকার, চিকিৎসার বাইরে 90%, দেশে মানসিক রোগী 3 কোটি। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, গাজায় উচ্ছ্বাস শঙ্কা, বেশিরভাগ দল নির্বাচনের দিন গণভোট চায়। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, হাত বদলে সবজির দাম 4 গুণ, মধ্যস্বত্বভোগীরা দুর্বল বাজার ব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে। আরেকটি শিরোনাম তারা করেছে, সন্ত্রাস বিরোধী আইনে নতুন করে দমনপীড়ন, বাংলাদেশ প্রসঙ্গে HRW। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, সরকারের কোটে গড়াচ্ছে বল, গণভোটে একমত হলেও সময় নিয়ে মতভেদ। আরেকটি শিরোনাম, বাতিল হবে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা ও সাজা, যুদ্ধবিরতির পর গাজার ভবিষ্যৎ কি হবে, এ নিয়ে তারা আরেকটি শিরোনাম করেছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ধ্বংসস্তূপে অবশেষে থামছে যুদ্ধ। আরেকটি শিরোনাম তারা করেছে, 3 কারণে একমত হয়নি দলগুলো, বল সরকারের কোর্টে, 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর হবে। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সব বরাদ্দ শহরে ধুঁকছে গ্রাম। আরেকটি শিরোনাম তারা করেছে, মিথ্যা মামলায় ফাঁসছেন বাদী, শান্তির পথ খুলল গাজায়। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, প্রথম ধাপের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হামাস, বহু বছর পর ফেব্রুয়ারিতে সত্যিকারের ভোট হবে, জানিয়েছেন প্রধান উপদেষ্টা। গুম কমিশনের তথ্যচিত্র প্রকাশ, নাটকীয়তায় উদ্ধার হয় ব্যারিস্টার আরমানের আয়নাঘর। দৈনিক ইনকিলাব, উপদেষ্টাদের ক্ষমতা দীর্ঘমেয়াদী করার অপচেষ্টার পরিণতি, সেফ এক্সিট বিতর্ক। আরেকটি শিরোনাম তারা করেছে, 15 অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষর। আরেকটি শিরোনাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসিফ মাহমুদের সাক্ষ্য, ভিডিও বার্তা দিতে রাজি না হলে পুশ করা হয় ইনজেকশন। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, দেশের প্রায় 19% প্রাপ্তবয়স্ক ভুগছেন মানসিক রোগে, 1/4 শান্তিরক্ষী প্রত্যাহারের পরিকল্পনা জাতিসংঘের। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, হোপ ফর পিস ইন গাজা, জয় সেলিব্রেশন অ্যাজ ইসরায়েল, হামাস সাইন্স ফার্স্ট ফেজ অফ ট্রাম্পস পিস প্ল্যান, ডাউটস রিমেন ওভার কি ইস্যুজ। অ্যানাদার হেডলাইন্স, সাইনিং জুলাই চার্টার, parties to decide only after seeing implementation plan. The New Age, Cabinet OK's merger of 5 Islamic banks. Merger of Islamic banks, depositors, staff, shareholders stare at fate. Another headlines, Israel Hamas agree to ceasefire deal. রাজিজ ভাই, এই ছিল আজকের বিভিন্ন পত্রপত্রিকার যে শিরোনামগুলো আমরা দেখলাম। সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যে বিষয়টি, সেটি দেখছি জুলাই সনদের বিষয়টি। বলা হচ্ছে 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর হবে, যদিও এখনো চূড়ান্ত কোনো সুপারিশ করেন ঐক্যমত্য কমিশন। এখন বলা হচ্ছে যেটা, যে বল সরকারের কোর্টে, আসলে সরকার সিদ্ধান্ত চাপিয়ে দেবে কিনা? ধন্যবাদ আপনাকে। দেখেন, জুলাই সনদ সামনে নির্বাচন, এবং জুলাই সনদটা এখন সবচাইতে আলোচিত বিষয়।
কিন্তু এখানে জুলাই সনদ নিয়ে আমার বক্তব্য হচ্ছে যে আগে প্রথমে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ঝামেলা। যেমন জুলাই সনদের গণভোট হবে, সেটা আগে হবে না একসাথে হবে, নাকি ভোটের দিন হবে, ভোটের দিন হবে, এটাই তো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে জুলাই সনদে 84টা সংস্কার প্রস্তাব ছিল, তার ভিতরে 19টা নোট অফ ডিসেন্ট ছিল। এখন ধরেন মৌলিক সংস্কার ছিল 19টা, তো এর ভিতরে নোট অফ ডিসেন্ট আছে। এখন ধরেন জুলাই সনদে আপনি গণভোট দিলেন। এক নম্বর কথা হচ্ছে এই 84টার ভিতরে আপনার আমার সবটাতে একমত নাও থাকতে পারি। আপনি 84টা সনদ সংস্কার প্রস্তাবে শুধু হ্যাঁ আর না করতে দিলেন, এটা কি বাস্তব? এটা কি বৈজ্ঞানিক? বলেন। এখন আমি ভোট দেব, আমার চয়েস থাকবে না? এই 30টা রাজনৈতিক দল বসে, তাকে কি দেশ লিজ দেওয়া হয়েছে? 30 জনের ভিতরে তো অনেকেই আছে, আমার ফ্যামিলি মেম্বার যে কয়েকজন আছে এইরকম সদস্য নাই পার্টির ভিতরে। তারা যে সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে জনগণের ঘাড়ের উপরে, হ্যাঁ, তো এটা কি অবাস্তব না? এখন ধরেন এইভাবে যদি আপনি করেন তাহলে তো লুফুস থেকে যাবে। ধরেন আমি কোর্টে গেলাম, কোর্টে গিয়ে বললাম যে জুলাই সনদ 84টা সংস্কার, আমাকে বলতেছে ইয়েস নো দিতে হবে। আমি তো এর ভিতরে, আমি 84-র ভিতরে 30টার ব্যাপারে আপত্তি আছে আমার। যেমন ওর ভিতরে আছে আপনার পিয়ার সিস্টেম আছে, আমি তো ভেহেমেন্টলি অপোজ করি। আমি তো এর ব্যাপারে লিখেছি, বড় করে লিখেছি। আমি সেখানে বলেছি যে উচ্চ মানের গণতান্ত্রিক চর্চা যতক্ষণ না হবে ততক্ষণ পিয়ার সিস্টেম আমাদের দেশের জন্য উপযোগী হবে না। এবং আমাদের দেশে আরও আছে, এটা দারুণ ব্যাখ্যা, যে আমাদের দেশে পিয়ার সিস্টেম করলে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। সুতরাং আমি তো এটার বিরুদ্ধে, আমি ইয়েস করবো কি করে? কিন্তু এটা হুমকির মধ্যে পড়বে বলছেন কেন? এটা তো কিছু কিছু দেশে রয়েছে, সেসব দেশ কি আসলে হুমকির মধ্যে পড়েছে? শোনেন, বিষয়টা হলো যে দেশে গণতান্ত্রিক, ধরেন আমি যদি উদাহরণ দেই, আপনি পিয়ার সিস্টেমে যেতে চান কেন? ব্রিটেনে কি লিখিত কনস্টিটিউশন আছে, রাজা আছে, সরকারও আছে, রাজার ক্ষমতা আছে, রাজা সরকার ভেঙে দিতে পারে। কিন্তু ওর দেশে তো গণতন্ত্র এখনো উদাহরণ। আমেরিকাতে স্টেটগুলোতে অপিনিয়ন পোলসে একটা ভোট যদি বেশি পায়, সব প্রতিনিধি ওই দল পায়। তা আপনি যদি প্রশ্ন করেন যে গণতন্ত্র নাই, নাই। এখন আপনি এই পিয়ার সিস্টেমের উদ্দেশ্যটা ভিন্ন। ধরেন আমি বলি ঐক্যমত্য কমিশনে আলোচনা হলো, হ্যাঁ পিয়ার সিস্টেম আগে ছিল, যেমন এই আলোচনার আগে আমি নিজেও লিখেছি, সমকাল দেখেন, আমি লিখেছি, বড় করে লিখেছি। গোলাম আজমের বই আছিল, তারপরে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তারা 1/11-এর সময় ওই সরকারের কাছে দাবি করেছিল পিয়ার সিস্টেমে, হ্যাঁ আলোচনা। আবার এই ঐক্যমত কমিশনেও জোরালোভাবে না হলেও আলোচনায় উঠছে, কিন্তু শেষ পর্যন্ত ঐক্যমত্য কমিশন যেটা এজেন্ডাভুক্ত আলোচনা করছে, অর্থাৎ অনেক আলোচনায় উঠছে, তার ভিতরে যে মূল আলোচনার এজেন্ডা ভুক্ত করছে তার ভিতরে পিয়ার সিস্টেম ছিল না। তাহলে আপনি মাঠে গেলেন কি করে? আপনার সাথে আমি বৈঠক করতেছি, বৈঠকে আপনি যতবার আলোচনা করেন করে ঐক্যমত্যে পৌঁছান, আপনি মাঠে গেলেন কেন? জিনিসটাকে মাঠে নিয়ে গেলেন কেন? মাঠেই যদি নিয়ে যান, আপনি ইলেকশনে ইশতেহারে নিয়ে যান। ইলেকশনে ইশতেহারে যদি জনগণ আপনাকে পিয়ার সিস্টেমে ভোট দেয়, আপনি বাস্তবায়ন করেন। এখন আমি প্রশ্ন করছেন স্বাধীনতার সার্বভৌমত্ব, আপনি পিয়ার সিস্টেমও যদি করেন, আমি যদি স্বতন্ত্র দাঁড়াচ্ছি, আমাকে অধিকার রাখবেন না? রাখতে হবে। তো আপনি যদি রাখেন, আপনি ধরেন আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, তাদের ভোট আছে 9%। তারা হিসাব করে 5 জন দাঁড় করে দিল, দিয়ে ওদেরই ভোট দিল, ওরা 5 জন সংসদে চলে যাবে। আপনি হিল ট্যাক্সে কেউ স্বাধীনতা চায়, কেউ স্বায়ত্ত শাসন চায় না। তারা সব মিলে বলল যে আমরা দুইটা, সব ভোট দিয়ে 2 জন সংসদে পাঠাই দিল। তো দৈনিক বলবে হিল ট্যাক্সে আমি স্বাধীনতা চাই, হিল ট্যাক্সে আমি স্বায়ত্ত শাসন চাই। আর হিন্দু ঐক্য পরিষদ বারবার বলবে যে এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। কি করবেন? দেশটা তো স্বাধীনতা সর্বপ্রথম। আমি এই যে বিষয়গুলো নিয়ে মতবিরোধ বা যে গণভোট প্রশ্নের সময় এবং পদ্ধতি নিয়ে যে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য দেখা যাচ্ছে, এটার আসলে সুরাহা হবে কিভাবে? না, সুরাহা আমার কথা হচ্ছে এটা অবৈজ্ঞানিক।
আপনাকে 84টা সংস্কারের প্রস্তাবে আপনি একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক গণতান্ত্রিক ব্যবস্থা চান, 84টার ভিতরে তো আপনি একমত হবেন না। আপনি যদি গণভোট করেন তাহলে সব আলোচনা ব্রিফ দেন যে অমক সংস্কারে এই হলো ব্যাখ্যা, অমক সংস্কারে এইটা আমরা চাইছে, 35টা দলই চাইছে, আমি একমত হব কিনা, কোনটায় আমি টিক দেব, সবগুলোতে টিক দেব, সবগুলোতে আমি না করব, ইয়েস নো আমি তো করব, আমাকে তো স্বাধীনতা দিতে হবে। আপনি ওর ভিতরে সব, এই যে আমি বললাম আমি পিআর সিস্টেমে একমত না, পিআর সিস্টেমে ওখানে আছে, বিএনপি নোট অফ ডিসেন্ট আছে কয়েকটায়, হ্যাঁ অনেক দলের ভিন্ন মত আছে, তা আমার কাছে ওটা আছে, কপি তো ওয়েবসাইটে দিছে। তা আপনি ইয়েস নোতে উত্তর দিবেন কিভাবে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনারা যা কইবেন সেটাই ঠিক। শেখ হাসিনা, হোসেন মোহাম্মদ এরশাদ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের আমলের অনেক কিছুই বাতিল করে দিছে, তার সাথে গণভোটও বাতিল করে দিছে। গণভোট তো নাই, সংবিধানে তো গণভোট নাই, আপনি গণভোট করবেন কেমনে? আগে গণভোটের জন্য অপিনিয়ন নেন। আমার প্রশ্ন, গণভোট তো নাই, কারণ এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই, নাম নাই, কিন্তু এই সরকার এই বর্তমান প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে সংবিধান সমন্ত রাখার জন্য। আমি যদি প্রশ্ন করি, আপনার ম্যান্ডেটই নাই সংস্কার করার, আপনি তো এই সংবিধান সমন্ত রাখতে চেয়েছেন, যা করবে তাহলে যদি সংস্কার লাগবে, হ্যাঁ সংস্কার চলমান, সেটা সংসদ করবে, আপনাকে। কিন্তু এই যে 106 অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট নাকি মতামত নিছে, অ্যাপিলেট ডিভিশনে মতামত দিচ্ছে যে না, ডক্ট্রিন অফ নেসেসিটি, অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে পারবে। প্রেসিডেন্ট বলছে আমরা মেনে নিছি, কারণ দেশে তো ভ্যাকুয়াম তৈরি হওয়ার আমরা সমর্থন করি না। কিন্তু আমি নিজেও বারবার চিৎকার করে বলেছি যে সেনাপ্রধান বলেছে 662 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। আপনি এই সরকার কেন তালিকা চায় না? 626 জন কে? হ্যাঁ, আমরা তালিকা তো সেনাবাহিনী দিয়েছে, আমি বলছি তো। এর ভিতরে দেখা গেছে অনেকের তালিকা দিছে, অনেকের বিদেশে নাই। ওই তালিকার মধ্যে দেখা গেছে অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি সহ কয়েকজন আশ্রয় নিয়েছিল। তাহলে মতামতটা কে দিল? পরে ব্যাখ্যা দেওয়া, এই প্রশ্ন উঠলে ব্যাখ্যা দিল যে অ্যাটর্নি জেনারেল এটা মুভ করেছে। অ্যাটর্নি জেনারেল, সে তো সরকারি লোক। জি আজিজ ভাই, সেটা তো একটা অন্য বিতর্ক। আমি এই জন্য আমি প্রশ্নটা জানতে চাচ্ছিলাম যে জুলাই সনদ নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে, এবং সেটা স্পষ্ট। এখন কথা হচ্ছে ঐক্যমত্য কমিশন যে সুপারিশটা দেবে, এবং বলা হয়েছে দিনক্ষণ ঠিক করা হয়েছে, 15 তারিখ স্বাক্ষরের দিনক্ষণ ঠিক করা হয়েছে, ভেন্যুও ঠিক। এখন যদি মতপার্থক্য থেকেই যায়, শেষ পর্যন্ত এই জুলাই সনদে কি সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে, এটা বলা যায়? আপনি শোনেন, এই জুলাই সনদের ভিতরে নো কনফিডেন্স আছে। আপনার সবাই গণভোট চায়, একমত হয়েছে, তবে গণভোটের প্রক্রিয়া নিয়ে দ্বিমত আছে, কিন্তু দ্বিমত আছে। আপনি তার আগেই আপনার স্বাক্ষর করাচ্ছেন। স্বাক্ষর করাইলে আমাদের অনেক অ্যাডভোকেট সাহেবরা আছে না, ঠুস করে সু করে দিবে যে আপনার দ্বিমত গণভোটে আপনি এটা হানা কি করে দিতে চাইবেন? এখানে তো 84টা সংস্কার আছে, সব ক্ষেত্রে তো সব ভোটার একমত হবে না, তো আপনি গণভোট করবেন কেমনে? আর গণভোট কোথায় আছে? বাংলাদেশে তো সংবিধান, এই সংবিধান, এটা হলো সাংবিধানিক সরকার, গণভোট তো সংবিধানে নাই। কিন্তু এই এখন যা হচ্ছে তার অনেক কিছু তো সংবিধানে নাই। শেখ হাসিনার পলায়ন কি সংবিধান ছিল? কিংবা একটা সরকার যখন দেশ ছেড়ে পালিয়ে যায় একজন সরকার প্রধান, তখন যে দায়িত্ব নিবে সেটা কিসের ভিত্তিতে হবে? সেটা কি সেইভাবে ছিল সংবিধান? একটা বিশেষ প্রয়োজনে নিশ্চয়ই তারা দায়িত্ব নিয়েছে। সংবিধানে ছিল যদি না পালাইতো, না পালালে তো আছে, সে তার ডেপুটি প্রধানমন্ত্রী থাকলে হবে, নাহলে স্পিকার হবে, তারপরে স্পিকারও তো পালাতো, কেউ তো নাই। সুতরাং এই জন্যই প্রেসিডেন্ট অ্যাপিলেট ডিভিশনের সম্মতি নিছে যে আবার অন্তর্বর্তীকালীন সরকার নাম সংবিধানে নাই, বলছে এটা প্রয়োজনে এই সরকার দেশ চালাতে পারবে, মতামত দিছে। কিন্তু প্রশ্ন, এই যে শিশির বনির অ্যাডভোকেট শিশুর বনির, তিনি এই ঐক্যমত কমিশনে তুলছে যে এই সরকারের কে কোনো উকিলের স্বাক্ষর নাই, কিছু নাই, এটা কোথার থেকে এই মতামত নিল, এই প্রশ্ন উত্থাপন করেছে। অর্থাৎ আমরা বলি যে দেশের এই যে ধরেন এরশাদ বা
জিয়া রহমানের সময়ের যে বাতিল করেছে অনেক কিছু রেখেছে মানে সরকারের প্রসেসে কোনো ভ্যাকুয়াম রাখা যাবে না। আপনি আইন ওইটার সাথে ফিট করে এমন আইন করলেও ভ্যাকুয়াম দূর করতে হবে। তা আমাদের দেশে ধরেন 5 তারিখে সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, পালিয়ে গেছে আন্দোলনে, ওত নিল হলো 8 তারিখ সন্ধ্যাবেলায়। তো এই সময় তো সরকার ছিল না, এদেশের তার দায়িত্বে কে ছিল? জনগণই ছিল বলবো। কিন্তু এই সময় কিন্তু অনেক অঘটন ঘটে গেছে, দায়িত্ব তো এই সরকারও নেবে না। ধরেন আপনি যদি বলেন যে প্রায় 40 থেকে 50% থানা লুট হয়ে গেছে, অস্ত্র কোথায়? এখনো তো অস্ত্র উদ্ধার হয় নাই। হ্যাঁ, যৌথ বাহিনী নামাইছেন, তাও অস্ত্র নাই। পুলিশ টানায় মারি ফেলাইছে, চিৎ করে টানায় রাখছে, হত্যা করে, এগুলো করছে তো। হ্যাঁ, এবং জাতিসংঘ এই সরকার রিপোর্ট দিল 840 জন মারা গেছে, গণহত্যা করেছে হাসিনা। আর জাতিসংঘ 15 তারিখ 5 তারিখে যেহেতু পালায় গেছে, 15 তারিখ পর্যন্ত রিপোর্ট দিছে 1400 লোক মারা গেছে। আজিজ আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে গণভোট প্রশ্নে যেই সময় বা পদ্ধতি নিয়ে যেই বিতর্ক এখনো আছে, সেটা যদি একমত না হয় সরকার যে শেষ পর্যায়ে যেটা চূড়ান্ত করা হবে, সেই ক্ষেত্রে কি নিশ্চিত করে বলা যায় বিএনপি বা জামাত সব দলই আসলে এই জুলাই সনদে স্বাক্ষর করবে? দেখেন, জুলাই সনদের স্বাক্ষর নোট অফ ডিসেন্ট ওর ভিতরে আছে, হয়তো বিএনপিও একমত হয়েছে, স্বাক্ষর করলো, কিন্তু এটা গণভোটে যাবে কি করে? ইয়েস নো যদি ভোট দেয়, অবশ্যই কেউ না কেউ এই কোর্টে শো করবে এর বিরুদ্ধে। কারণ হচ্ছে আমি নিজে ধরেন, আপনিই বলেন আপনি কি করে ভোট দিবেন? 84টা সংস্কার প্রস্তাব আছে, সবচেয়ে আপনি 84টা তো একমত হবেন না। এই পদ্ধতি নিয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে, এটা কিভাবে হতে পারে? আমার তো মনে হয় আলোচনা হয় নাই, আমি তো কখনো দেখিনি। অনেক তো লাইভ তো দেখছে, আমি তো দেখিনি। ওনারা বোঝেন বেশি, 30টা রাজনৈতিক দল বোঝেন বেশি, আমি তো এর আলোচনায় দেখি নাই কখনো। এটা কি শেষ পর্যন্ত তাহলে আইনি বা কোর্টে গড়াতে পারে? এই প্রক্রিয়া কোর্টে গড়াইতে পারে, অথবা রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হতে পারে। এবং রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হলে তো ভ্যাকুয়াম পূরণ হবে, কোনো না কেউ এসে পূরণ করবে। অর্থাৎ আমরা কিন্তু নতুন একটা জটিলতার দিকে, যদিও নির্বাচন ফেব্রুয়ারিতে বলা হয়েছে, সরকার আন্তরিক নির্বাচন দিতে চায়, কিন্তু জটিলতার পথ তো দূর হয়নি। কিন্তু যেই প্রসঙ্গ আপনি তুললেন যে রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হতে পারে, কোর্টে গড়াতে পারে, এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, সেই ক্ষেত্রে কি নির্বাচন অনিশ্চয়তায় পড়বে না? অবশ্যই। আপনিই বলেন না, আপনি উত্তর দেন। আপনার 84টা সংস্কার প্রস্তাব, এর ভিতরে নোট অফ ডিসেন্ট আছে, আপনি হ্যাঁ না ভোট কি করে দিবেন? আপনার যেগুলো অন্তত পক্ষে, আমার বক্তব্য হচ্ছে অন্তত পক্ষে আপনি নোট অফ ডিসেন্ট যে প্রশ্নগুলো আছে, সেই বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, তারা বলছে সংবিধানের সাথে সাংঘর্ষিকটায় তারা নোট অফ ডিসেন্ট দিছে। তো আপনি সংবিধান মানবেন না কেন? বিএনপি তাহলে গণভোটের ব্যাপারে মানে নীতিগত সিদ্ধান্ত বা নীতিগত একমত হলো কেন? একমত হয়েছে যে কারণ তারা বলছে যে গণভোট হতে পারবে, তবে ওই যে সবকিছু এখন কিভাবে হবে আমি তো বুঝতেছি না। তাহলে তো ওই নোট অফ ডিসেন্ট ব্যাখ্যা দিতে হবে এবং আলাদা আলাদা হ্যাঁ না দিতে হবে ভোট। আপনি সব যদি করেন, ইয়েস আর নো করেন, তাহলে তো আমি তো ভোট দিতে গেলে না করে দেব, ভোট দেবো তো আমি নো করব, হ্যাঁ করবো না তো। হ্যাঁ, কারণ আমার এর ভিতরে না করার জায়গা আছে তো, সুতরাং আমি না করে দেব। কারণ আমি যদি হ্যাঁ করি, তাহলে যেটা হ্যাঁ করবো সেটাও নাটাও চলে যাবে, তো আমি হ্যাঁ করে না করে দেব। তখন এই গণভোট ধরেন না হয়ে গেল, ধরেন ভোটে গেল, বললেন না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এই কথাটা তো বলতে হবে, বলবে তো কেউ না কেউ বলবে যে ভাই গণভোটে তো সব, আমি 84টার সাথে একমত হবো কি করে, আমার তো অমুকটা আপত্তি আছে, অমুকটা আপত্তি, তাহলে না মারেন, সব না মারিয়ে দিল, তখন কি করবেন? আবার গণভোট দিলেই কিন্তু চূড়ান্ত নয়, এটা সংসদে পাশ হতে হবে, সংসদ কিন্তু আপনার লাগবেই। তা আপনি কেন সংসদে যান না? আপনি সরাসরি তো এইটাতে আপনি আন্ডারস্ট্যান্ডিং করে গণভোটে না গিয়ে আপনি ডাইরেক্ট নির্বাচিত যে সংসদ হবে তার কাছে যান, কারণ ওখানেই তো পাশ হবে ফাইনালি। ওখানে ডিবেট করেন, ঠিক আছে, যে আমরা একটা লিখে রাখলেন যে আমরা নোট অফ ডিসেন্ট আছে এবং কতগুলোতে ঐক্যমত্য আছে, আমরা এ ব্যাপারে গণভোট করি। গণভোট একটা করুক না, জুলাই সনদে আপনারা চান কি চান না? জুলাই সনদ তো সবাই চায়, সবাই চায়, আমরা সবাই হাত দেবো। কিন্তু যখনই আপনার সংস্কার প্রস্তাবগুলো উত্থাপন করবেন, তখন তো সবটাতে একমত হব না, তখন না মারিয়ে দেবো, তখন পাশ করলো না,
তাহলে এই জুলাই সনদ তাহলে মানে এই গণ অভ্যুত্থানে যে জীবন দিল তাদের মূল্য নাই? তাহলে এই রাজনীতিবিদরা দায়ী হবে না যে এই হত্যাকাণ্ডের সম্মতি দিল না? তারা নানান রকম রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্যাস লাগাই দিল। জি, আমি হত্যাকাণ্ড প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই যে গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন সব যারা জুলাই আন্দোলন ছিল সবাইকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল, এমনটাই নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা। এই যে ট্রাইব্যুনালে এই সাক্ষ্য দেওয়া হচ্ছে বা ট্রাইব্যুনালে যে প্রক্রিয়া চলছে, তিনি যদি আসলে মূল নির্দেশদাতা হয়ে থাকেন, তার বিচার কি আসলে সঠিক পথে এগোচ্ছে? না, দেখেন এটা একটা টাসি ইস্যু। ধরেন ট্রাইব্যুনাল তো অনেক আইন এমন করে যুক্ত করা হয়েছে, আর এই ট্রাইব্যুনাল তো শেখ হাসিনাই আইন করেছে, তাই না? সেখানে ধরেন পত্রিকা বলেন, অডিও বলেন, ভিডিও বলেন, সব সাক্ষী গ্রহণ করা যায়। তারপরে ধরেন এই যে আসিফ ভুইয়া যা সাক্ষী দিছে সবাইকে হত্যা করা, এটা তো এন্টারটেইন করছে, কিন্তু সবাইকে তো নিশ্চয়ই হত্যা করার হুকুম দেয় নাই, নেতাদের হবে হয়তো, নেতৃত্ব দানকারী। এটা স্বাভাবিক, তখন যে সিচুয়েশন ছিল তাই। আমরা তো শুনেছি যে 3 বাহিনীর প্রধানদের ডাকা হয়েছে, ডেকে স্বরাষ্ট্র মন্ত্রীও ছিল, আইজিপিও ছিল, অর্ডার দিছে যত এটাকে রেজিস্ট করো। তো তখন আর্মি, আপনার খেয়াল করে দেখেন, ওই রাওয়া ক্লাবে মিটিং হয়েছে, সেখানে মিটিং করে প্রতিবাদ করা হয়েছে। আর্মিকে বলা হয়েছে যে গণহত্যায় অর্থাৎ জনগণের উপরে গুলি চালানো যাবে না। নূতন ইতিহাস বাংলাদেশে বাড়িধারা ডিওএসএসে ফ্যামিলি সহ মিছিল বেরিয়েছে যে কোনো আর্মিগুলো এই হত্যাকাণ্ডে জড়িত হবে না। তখন আপনি দেখেন অনেক জায়গায় আর্মি, অনেকটা জুনিয়র আর্মিরা বিশেষ করে এরা আর গুলি চালায় নাই, যার ফলে কিন্তু দ্রুত দেশটা, এলাকাটা, সারা ঢাকা শহর একদম জনগণের সমুদ্র হয়ে গেল। এটা বাস্তবতা। তো এই জন্যই বলছি যে তিনি তো হুকুম দিয়েছিলেন যেভাবেই হোক না কেন এটাকে নিয়ন্ত্রণ করা, এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করা। তো সেটা তো উনি পারেন নাই। শেষ পর্যন্ত যে পরিস্থিতি দাঁড়ায় গেছে যে কারফিউ ব্রেক করে, কারফিউ তো দিছিল, কারফিউ এটা আর্মি এনফোর্স করে নাই ওইভাবে, আইন শৃঙ্খলা বাহিনী এনফোর্স করতে পারে নাই অথবা করে নাই, যার ফলে জনসমুদ্র তৈরি হয়ে গেছে। তখন তো আসলে শেখ হাসিনা যদি না ফালাইতো, তার এক টুকরা মাংস খুঁজে পেতেন না। যা ইয়েতে ঢুকছিল না, গণভবনে ঢুকছিল না, যে যারা ঢুকছে সবকিছু লুট করে নিছে, ওনারও তো অবস্থা করে খারাপ করে ফেলতো। সুতরাং তার জীবন বেঁচেছে, এটা আমি বলবো। তো এখন সে যে হুকুম দিয়েছে এই অর্থে তো ঠিক। এখন হুকুম তো ট্রাইব্যুনালে, তো এটা হুকুমদাতারও তো শাস্তি হবে। ট্রাইব্যুনাল তো উনি আইন করছে, এটা তো ফৌজদারি আদালত না। কিন্তু নির্বাচনের আগে কি দৃষ্টান্তমূলক কারো শাস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে? আছে, রায় হবে তো। আমার ধারণা এ মাসে না হলেও সামনের মাসে রায় হয়ে যাবে। ওই প্রথম 3 জনের, বড় 3 জনের রায় হয়ে যাবে তো। জি, গাজা প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই যে গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুপক্ষই, কিন্তু এখনো পর্যন্ত যেই চিত্র আমরা দেখছি, গতকালকেও 10 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আর সেখানে আসলে ফিলিস্তিনের ভবিষ্যৎ কোন পথে? এই যে মানে যেটা দুপক্ষই সম্মত হলো, কেউ কেউ বলছেন এটা সমঝোতার নামে আসলে দখলের এক ধরনের ফাঁদ পেতেছে ট্রাম্প। আসলে কোন দিকে যাচ্ছে? বিষয়টা হলো যে প্রথম যখন ট্রাম্প পর্যন্ত মুখ খোলে, তখন সারা বিশ্ব ধারণা করছে এক ফিলিস্তিনিদের একটা ভূখণ্ড হচ্ছে, অর্থাৎ শান্তি আসবে। কিন্তু আপনি দেখেন, এই যে আপনি বললেন, এরপরেও কিন্তু ইসরায়েলি গণহত্যা বন্ধ করে নাই। আর হামাস কিন্তু অস্ত্র সারেন্ডার করতেছে না, যে আমাদের এলাকাকে সরাও, ইসরায়েলি বাহিনী সরাও, তারপরে আমরা সরব। কিন্তু বলা হচ্ছে ইসরায়েলি বাহিনী থাকবে, এখনো বলা হচ্ছে ইসরায়েলি বাহিনী থাকবে শান্তি রক্ষা। ইসরায়েলি বাহিনী থাকবে, গাজার হামাসও সরতেছে না। এটা, এবং হামাস যে সরতেছে না, এটা তো যৌক্তিক। আপনি তাদের হত্যা করতে যাবেন, চুক্তির কথা বলতে সারা বিশ্ব সমর্থন দিচ্ছে, বড় বড় রাষ্ট্র তো সবই সমর্থন দিচ্ছে। এই জন্য প্রশ্ন উঠেছে, ট্রাম্প সারা জীবন এই ইসরায়েলি দিয়ে গণহত্যা করাইছে, এবং ট্রাম্পের নতুন কৌশল কিনা যে এই করে গাজা থেকে হামাস টামাস সব উড্র করায় দিয়ে তারপরে পুরাটা ইসরায়েলের দখলে নিয়ে যাবে। এইটাই তো এখন আলোচনা উঠছে। সুতরাং এটা কিন্তু ট্রাম্পের জন্য যে পাগলা পাগলি, তার তো বিচার হবে, আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে বিচার হবে।
এখন তো সারা বিশ্ব ধরেন অস্ট্রেলিয়া থেকে শুরু করে ব্রিটেন থেকে শুরু করে তার যে অ্যালিজ তারাই তো এটা সমর্থন দিছে। হ্যাঁ, তো এখন তারপরে সে নানান রকম কৌশল করতেছে। সে কেন বলে না যে তুমি ইসরায়েল চুক্তি এগ্রি করছো, সরো, গাজাটা কে, তাহলে গাজাটা আমার বক্তব্য হচ্ছে যে তুমি শান্তি চুক্তিই করো, গাজাটা তো ফিলিস্তিনিদের হাতে ছাড়তে হবে। তা তো ছাড়তেছে না, এখনো হত্যা করতেছে। তো গাজার কি টাকা, হামাসের কি টাকা পড়ছে? হামাস ওখান থেকে চলে যাবে, ইসরায়েলকে ছেড়ে দিয়ে যাবে কেন? হ্যাঁ, সুতরাং এটা ট্রাম্পের নিজস্ব কৌশল। নাহলে ট্রাম্প সরাসরি বলতো যে তোমরা দুই বাহিনী সরো, ওখান থেকে সরো, গাজার ওটা ফিলিস্তিনিদের জায়গা, বাস সমাধান হয়ে যেত। সেটা তো সে বলতেছে না, সে তো চালাকি করতেছে। এটা সব স্পষ্ট চালাকি। তাহলে যে চুক্তিতে যুদ্ধবিরতি হচ্ছে সেটা যদি আসলে হামাসও থাকে, ইভেন ইসরায়েলি বর্বরতা যদি চলতেও থাকে, তাহলে কি সহসাই সেখানে যুদ্ধ বন্ধ হবে বলে মনে হচ্ছে? মনে হচ্ছে না। কারণ হচ্ছে যে ধরেন এখন ফ্রিকোয়েন্সি একটু কমছে ইসরায়েলের হামলার, এই চুক্তির কথা বলে। কিন্তু যদি চুক্তি হওয়ার পরে হামাস তো ওখান থেকে সরবে না, ঘোষণা দিয়ে দিয়েছে যে ইসরায়েল সরুক এবং তাদের গাজায় তাদের নিয়ন্ত্রণ, তাদের সরকার থাকুক, পরিচালনা করুক। এটা না হওয়া পর্যন্ত দেখবেন যে আরেকবার আবার শুরু হয়ে গেছে হত্যাযজ্ঞ। কারণ এটা তো আপনার তো ওখানে তো ইসরায়েলি বাহিনী সরাইতে হবে, গাজার থেকে হামাস সরাইতে হবে, তারপরে ওখানে একটা স্বাধীন সরকার বসায় দিতে হবে। কেয়ারটেকার সরকার বলেন, যা বলেন, ফিলিস্তিনিদের একটা সরকার গাজায় দিতে হবে। এটা হলো সমাধান। এই জায়গায় তো ট্রাম্প যাচ্ছে না। জি, আমি আরেকটি ভিন্ন প্রসঙ্গ জানতে চাইবো যে দুর্বল 5টি ব্যাংককে একীভূত করে, অর্থাৎ এক করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে একটা নতুন ব্যাংক হতে যাচ্ছে। এটা উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রায় 1 বছর ধরে বিভিন্ন যারা গ্রাহক, যারা ডিপোজিট রেখেছেন, আমানত রেখেছেন, তারা তাদের টাকা ফেরত পাচ্ছেন না। এই যে নতুন করে একটি ব্যাংক হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে, গ্রাহকরা কবে টাকা ফেরত পাবে, বা তাদের যে আস্থার সংকট তৈরি হয়েছে, নতুন ব্যাংক হলে কি সেই আস্থা ফিরবে? না, দেখেন বিশ্বে আমেরিকাতেও হয়েছে, অনেক দেশেই হয় এরকম ব্যাংক একীভূত করে। কিন্তু আমাদের দেশে শেখ হাসিনার সময় কিন্তু একীভূত করা গেছে। দুর্বল ব্যাংককে বড় ব্যাংকের ঘাড়ে চাপায় দেয়, তখন ওইটাকেও ডুবাই দেয়। হ্যাঁ, তো আমি ঠিক নামগুলো জানি না, ব্যাংকগুলো দেখতে হবে। যদি দুর্বল সবলকে একীভূত করে তাহলে তো দুর্বল সবলটাও ডুববে, তখন তো গ্রাহকের টাকা মার যাবে। এখন আমার বক্তব্য হলো যে আপনি যদি একীভূত করেন, যে গ্রাহক তার পয়সা ফেরত চায় তার টাকা ফেরত দেন, তার টাকা তো আপনার বন্দি রাখবেন। এখন আপনি দুর্বল সবল সব ব্যাংক এক করে ফেলালেন। হ্যাঁ, এখন দুর্বল সবল ব্যাংকও দুর্বল হয়ে পড়লো, কারণ এই লোন নিতে পারলো না। ধরেন দুর্বল একটা ব্যাংক, দুর্বল ব্যাংকের ধরেন লোন রয়েছে, তার লিকুইডিটি ক্রাইসিস রয়েছে, আপনি তাকে দিলেন, তাহলে সবল ব্যাংকও দুর্বল হয়ে যাবে। এই জন্য গ্রাহকের টাকা আপনি জিম্মি করবেন কেন? গ্রাহকের টাকা ফেরত দেন, যারা নিতে চায় দিয়ে ফেরত দিয়ে দেন, তারা সবল অন্য ব্যাংকে চলে যাবে তার অ্যাকাউন্ট। সেটা তো বাংলাদেশেরই ব্যাংক, আপনার ব্যাংক একটা, আপনার ব্যাংক একটা, যে টাকা দিয়ে থাকে। অথবা গভর্নমেন্ট সাবসিডি অনেক ব্যাংকে দেয়, তো বিদেশেও দিছে, বিদেশে দেয়, দুর্বল ব্যাংকে সাবসিডি দেয়, সাবসিডি দিয়ে সবল করে। আপনি একীভূত করলেন, গ্রাহকের টাকা ফেরত দেন, আপনি সরকার সাবসিডি দেন, দিয়ে ওই ব্যাংক দাঁড় করেন, মানুষ ভবিষ্যতে টাকা রাখবে, সমস্যা নাই। সুতরাং এইটা ব্যাংকগুলোর নাম জানি না, ব্যাংকগুলোর নাম জানতে হবে। এই তো এক্সিম ব্যাংক, SIBL, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এই তো এগুলো গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এই 5টা ব্যাংক। হ্যাঁ, ওই তো। তাহলে এই ব্যাংকের ভিতরে দুর্বল ব্যাংক আছে না, লিকুইডিটি ক্রাইসিস আছে না, এমনি তো ব্যাংকগুলোর অবস্থা খারাপ। অসংখ্য ধন্যবাদ জনাব MA আজিজ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।